প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। প্রথম অংশ তোমাদের কেমন লেগেছে? যে আমাদের কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমি অনলাইনে প্রথম ক্লাস করছি বা করেছিলাম, এবং বিষয়টা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর আমাদের পাঠের বিষয় ছিল কম্পিউটার নেটওয়ার্ক বা এর ধারণা। ঠিক আছে, তো প্রথম অংশ আমি গতকাল নিয়েছি, আজকে আমি দ্বিতীয় অংশ নিতে যাচ্ছি। কেমন লেগেছিল তোমাদের ক্লাসটা? হ্যাঁ, তোমরা যদি আমাদের ক্লাস সম্পর্কে যদি কমেন্ট করো, লিখো যে স্যার এই জায়গাটা যদি আর একটু ব্যাখ্যাটা ভালো হতো তাহলে খুব মজা লাগতো, ক্লাসটা আরও আনন্দ পেতাম। এই ধরনের যখন তোমরা কমেন্ট লিখবে তখন আমরা ক্লাস করে কিন্তু অনুপ্রাণিত হই যে না, আমার এই ক্লাসটা আমার শিক্ষার্থীরা দেখছে, তখন আমাদের পরিশ্রমটা কি হয়, সার্থক হয়। হ্যাঁ, যখন তোমরা দেখো না তখন কিন্তু আমাদের খুব মনটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, আমি আশা করছি তোমরা ক্লাসটা প্রথমবার যেভাবে দেখেছো দ্বিতীয় অংশটাও তোমরা সেভাবে উপভোগ করবে। ঠিক আছে, কারণ প্রথম ক্লাসের সাথে দ্বিতীয় অংশের একটা দারুণ মিল রয়েছে। তোমরা একটা অংশ দেখলে দ্বিতীয় অংশ দেখলে না, তাহলে কিন্তু মজা পাবে না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে চলো আমরা দ্বিতীয় অংশে কি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করেছিলাম। কেউ কি আমাকে বলতে পারবে বা শেয়ার করতে পারবে যে আমরা প্রথম ক্লাসের শেষটা কোথায় করেছিলাম? মনে করছো না? আমরা মনে হয় ক্যাবল দিয়ে শুরু করেছিলাম, শেষ করেছিলাম। হ্যাঁ, ক্যাবল দেখিয়ে, যে ক্যাবলের মাধ্যমে আমরা একে অপর থেকে কি করে থাকি, যে ওয়াইফাই বিস্তৃত করে ইন্টারনেট সংযোগ নিয়ে থাকি, তাই না? আমরা সেখানে শেষ করেছিলাম, আমরা সেখান থেকে আবার শুরু করব। ওকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা কিছু ক্যাবলসের যে তার সেগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে ক্যাবল, সেই ক্যাবলের কিছু তার, এবং এই তারগুলো দিয়ে আমরা কি করে থাকি, আমরা ইন্টারনেট সংযোগ নিয়ে থাকি। ঠিক আছে, যে জ্যাকেট, বাফার, ঠিক আছে, ক্ল্যাডিং, কোর, এগুলোর নাম রয়েছে। হ্যাঁ, যে পয়েন্টের তারের যে পয়েন্ট, সেই পয়েন্টগুলো রয়েছে। হ্যাঁ, যে ক্যাবলের যে পয়েন্ট রয়েছে সেগুলো রয়েছে, এগুলো দিয়ে আমরা ওয়াইফাই সংযোগ দিয়ে ইন্টারনেট সংযোগ নিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের এই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো। ঠিক আছে, আমাদের এখানে কি বিশ্ব ব্রহ্মাণ্ড, একটা পৃথিবী, আর অনেকগুলো কি লোক, কম্পিউটার ইউজারকারী এবং কম্পিউটার, হ্যাঁ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে না? এই যে চারপাশে আমাদের কম্পিউটার ব্যবহারকারী ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সে তথ্য নিচ্ছে কোত্থেকে? তথ্য নিচ্ছে এই পৃথিবী থেকে। ঠিক আছে, এবং এখানে একটা স্টেশন রয়েছে, সেই স্টেশনের মাধ্যমে কিন্তু আমরা একে অপরের তথ্য আদান প্রদান করছি। হ্যাঁ, তাহলে এইটাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে, এবং এটাকে বলা হচ্ছে ইন্টারনেটের জাল। ঠিক আছে, সেই জাল থেকে বিভিন্ন নেটওয়ার্ক কি হচ্ছে, বিস্তৃত হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে পরের স্লাইডে কি দেখতে পাচ্ছি আমরা। পরের স্লাইডে আছে নেটওয়ার্কের ধারণা, কিভাবে আমরা নেটওয়ার্কটা পেয়ে থাকি। সেখানে কি প্রথমে সার্ভার, এই যে তোমরা একটা পৃথিবী দেখলে, সার্ভার থেকে ক্লায়েন্ট, আমরা গ্রাহকরা, তারপর হচ্ছে মিডিয়া, একটা মাধ্যম থাকে, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, সংযোগ থাকবে, রিসোর্স, তথ্য থাকবে, এবং প্রোটোকলস। আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের কি রয়েছে, একটা প্রোটোকলস রয়েছে। হ্যাঁ, প্রোটোকলসের কিছু বিধিনিষেধ রয়েছে, শর্ত রয়েছে, সেগুলো আমাদের মানতে হয়। হ্যাঁ, যেমন তুমি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকের মেম্বার হতে চাও, সেখানেও কিন্তু কিছু কি রয়েছে, বিধিনিষেধ রয়েছে, কিন্তু আমরা সেগুলো বিধিনিষেধগুলো পালন না করে কিন্তু অনেক সময় এগ্রিতে কি করে দিই, টিক চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু আমরা পড়ি না, এগুলো আমাদের পড়তে হবে। ঠিক এই নেটওয়ার্কের ধারণার মধ্যেও কি রয়েছে, প্রথমে সার্ভার থেকে ক্লায়েন্ট, তারপর মিডিয়া, তারপর নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তারপর রিসোর্স, তারপরে প্রোটোকলস। হ্যাঁ, এগুলো হচ্ছে নেটওয়ার্কের ধারণা। ঠিক আছে, এগুলো তোমরা পরে নেবে যে সার্ভার জিনিসটা কি, ক্লায়েন্টটা কি, মিডিয়াটা কি, নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কি, রিসোর্সটা কি, প্রোটোকলসটা কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখন আমরা গুরুত্বপূর্ণ অংশে যাচ্ছি, যে নেটওয়ার্কটা যে আরো বিস্তৃত, কিভাবে নেটওয়ার্কটা বিস্তৃত হয়, কিভাবে ইন্টারনেটটা ছড়িয়ে যায়, সেটা আমরা একটু দেখবো। যে সেটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে টপোলজি কি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো টপোলজি, সেই টপোলজিটা কি আমরা একটু দেখব। আমরা আসি টপোলজি কি। আমরা সকলেই জানি যে কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কানেকশন করে একটি থেকে অন্যটিতে ডেটা শেয়ার করা হয়। ঠিক আছে, একটি থেকে আরেকটা কি রয়েছে, ডেটা শেয়ার করা হয়। সেই
ডেটা শেয়ার করার জন্য আমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্কের লেআউট বিভিন্ন ধরনের হয়। এই নেটওয়ার্কের বিভিন্ন গঠনকেই টপোলজি বলে। আমরা আবার একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। আমরা সকলেই জানি যে কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন ধরনের কানেকশন করে একটি থেকে অন্যটিতে ডেটা শেয়ার করা হয়। একটা কম্পিউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক থাকতে পারে, ঠিক আছে। সে ডাটা বা ডেটা শেয়ার করার জন্য আমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্কের লেআউট বিভিন্ন ধরনের হয়। এই নেটওয়ার্কের বিভিন্ন গঠনকেই টপোলজি বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে টপোলজি কি আমরা জানলাম। এখন টপোলজির প্রকারভেদ আমরা জানবো যে টপোলজি কয় প্রকার, সেটা আমি একটু জানার চেষ্টা করবো। আসলে টপোলজি মূলত 6 প্রকার, ঠিক আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে বাস টপোলজি, আমরা ছবির মাধ্যমে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব পরের স্লাইডে। তাহলে টপোলজি কয় প্রকার? টপোলজি হচ্ছে 6 প্রকার, ঠিক আছে। প্রথম হচ্ছে বাস টপোলজি, 2 নম্বর হচ্ছে রিং টপোলজি, 3 হচ্ছে স্টার টপোলজি, 4 হচ্ছে মেশ টপোলজি, 5 হচ্ছে হাইব্রিড টপোলজি এবং 6 হচ্ছে ট্রি টপোলজি, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি কেউ জিজ্ঞেস করে টপোলজি কয় প্রকার, তাহলে টপোলজি হচ্ছে 6 প্রকার। হ্যাঁ, সেগুলি কি কি? 1 হচ্ছে বাস টপোলজি, 2 হচ্ছে রিং টপোলজি, 3 হচ্ছে স্টার টপোলজি, 4 হচ্ছে মেশ টপোলজি, 5 হচ্ছে হাইব্রিড টপোলজি এবং 6 হচ্ছে ট্রি টপোলজি। যদিও প্রিয় শিক্ষার্থীরা তোমরা টপোলজির প্রকারভেদ 6 প্রকার দেখতে পাচ্ছ, কিন্তু আমার আজকের ক্লাসে আমি প্রথম তিনটা টপোলজি নিয়ে আলোচনা করব, কারণ 6টা টপোলজি নিয়ে আলোচনা করতে গেলে পরে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। আমরা পরের ক্লাসে আমি যেগুলো রেখে দিচ্ছি সেগুলো পরের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বাস টপোলজি নিয়ে আলোচনা করব। বাস কি? আমরা সবাই বাসে তো যাতায়াত করি, দূর পাল্লায় যেতে গেলে, হ্যাঁ, এক স্থান থেকে যে রাঙামাটি শহর থেকে চট্টগ্রাম শহরে আসতে হলে তোমাকে অবশ্যই বাসে আসতে হবে, তাই না? সেই বাসের মতো দেখতে যে সংযোগ, কম্পিউটার যে সংযোগ, সেটা কি আমরা বাস টপোলজি বলছি, তাই না? অনুরূপভাবে যে রিং এর টপোলজি যদি আমরা বলি, তো রিং যে গোলাকার বৃত্তের মতো, হ্যাঁ, বৃত্তের মতো যে কম্পিউটার ব্যবহারকারীগুলো যে ইন্টারনেট একের পর এক যে তথ্য আদান প্রদান করে থাকে, সেটাকে আমরা রিং টপোলজি বলি, তাই না? আর স্টার টপোলজি কি? স্টার টপোলজি, স্টার কোনটা? স্টারের মতো যে এরকম যে ক্রস, ঠিক আছে। এটাকে আমরা এই যে এখানে একটা কম্পিউটার ব্যবহার, এখানে একটা কম্পিউটার ব্যবহার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, মাঝখানে একটা সার্ভার রয়েছে, এই যে তথ্য আদান প্রদান হচ্ছে, সেটাকে আমরা বলছি স্টার টপোলজি, ঠিক আছে। এগুলো আমরা পরের স্লাইডে আলোচনা করছি যদিও। তাহলে চলো প্রথমে আমরা জানার চেষ্টা করব বাস টপোলজি। তোমরা দেখতে পাচ্ছ এই যে বাস, দেখছো? এই যে এখান থেকে শুরু, এখান থেকে লম্বা একটা দণ্ডায়মান এখানে আছে, একটা কেবল আছে এবং সে প্রত্যেকটা কেবলের কে সংযোগ দেওয়া আছে 4টা কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটার ব্যবহারকারী এখানে দাঁড়িয়ে আছে, একটা বাসের মতো মনে হচ্ছে, একটা বাসের মতো, আর এই কারণেই এটাকে বলা হচ্ছে বাস টপোলজি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটা বাস টপোলজি কাকে বলে সেটা আমরা দেখার চেষ্টা করব, যদিও আমি একটু ইঙ্গিত তোমাদের করেছিলাম, তারপরেও আমরা দেখি যে বইয়ের ভাষায় বাস টপোলজি কাকে বলে। এখানে দেখো বলা হচ্ছে যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। যে তোমরা দেখছো মূল তারের সাথে একটা কি রয়েছে, সকল কম্পিউটার সংযুক্ত রয়েছে, তাকে আমরা বাস টপোলজি বলছি। টপোলজির প্রধান কেবলটিকে, অর্থাৎ বাস টপোলজির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন। আমাদের শরীরের পেছনে যেমন একটা ব্যাকবোন রয়েছে, মেরুদণ্ড রয়েছে, ঠিক তেমনি বাস টপোলজি যে কেবলটা রয়েছে, যে কেবলের মাধ্যমে একদম দণ্ডায়মান ভাবে যে 4টা কম্পিউটার, আমি কিন্তু 4টা কম্পিউটার শো করেছি, অনেকগুলো কম্পিউটার হতে পারে, ঠিক আছে। যে দণ্ডায়মান যে কেবলটা সংযোগ দেওয়া হয়েছে, সেই কেবলটাকে বলা হচ্ছে ব্যাকবোন, ঠিক আছে। যে বাস টপোলজির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন। সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু প্রাপক কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে, বাকিরা একে অগ্রাহ্য করে। অর্থাৎ আমি একটু আগের ইয়েতে যাচ্ছি, এই দেখো এই তারটাকে বলা হচ্ছে ব্যাকবোন, ঠিক আছে। এখন এই সিগন্যাল, এই ব্যাকবোন যখন সিগন্যাল প্রদান করে তখন এই সিগন্যালটা, এখানে 4জন কম্পিউটার ব্যবহারকারী আছে, এই 4জন কম্পিউটার ব্যবহারকারী যে সিগন্যালটা পাচ্ছে
যে ডেটা গ্রহণ করছে সেই শুধু সিগন্যালটা পেয়ে আসতেছে, আর বাকি তিনজন কি জিনিসটাকে অগ্রাহ্য করে। এটা হচ্ছে বাস টপোলজির একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি আরেকটু পরে শোনাচ্ছি তোমাদেরকে যে বাস টপোলজি কি। যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। টপোলজির প্রধান কেবলটিকে বলা হয় ব্যাকবোন। সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন শুধু প্রাপক কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে, বাকিরা একে অগ্রাহ্য করে। তাহলে এটাকেই বাস টপোলজি বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরের বাস টপোলজির কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সেটা দেখার চেষ্টা করব। যে প্রথমে আমরা সুবিধাগুলো একটু দেখি। বাস টপোলজির সুবিধাগুলো কি। এক, এ টপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ ও এটি বিশ্বস্ত। তাহলে কি, এই টপোলজি ছোট আকারের নেটওয়ার্ক, এর ব্যবহার খুব সহজ ও এটি বিশ্বস্ত। আচ্ছা, দুই হচ্ছে এই টপোলজিতে সবচেয়ে কম কেবল প্রয়োজন হয়, ফলে খরচ কম। হ্যাঁ, বাস টপোলজিতে আমরা কি বললাম, বাস টপোলজিতে সবচেয়ে কেবল কম প্রয়োজন হয়, এতে খরচও আমাদের কম। তিন হচ্ছে রিপিটার ব্যবহার করে ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। কি, তিন হচ্ছে রিপিটার ব্যবহার করে ব্যাকবোন কি করা যায়, সম্প্রসারণ করা যায়। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের কেবলটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা আবার পুনরায় কেবলটা সংযোগ দিয়ে আমরা এটার নেটওয়ার্কটাকে বিস্তৃত করতে পারি। আচ্ছা, আর চার হচ্ছে এই সংগঠনে নেয়া কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয় না। অর্থাৎ কোনো কারণে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল বা একটা কেবল নষ্ট হয়ে গেল তাহলে অন্য কম্পিউটারের কোনো ব্যাঘাত ঘটে না। এই হচ্ছে আমাদের বাস টপোলজির সুবিধা। এবার আমরা দেখব অসুবিধাগুলো কি কি। হ্যাঁ, অসুবিধা, এই নেটওয়ার্কের কম্পিউটার সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। অর্থাৎ আমরা বলছি যে খুব কম কম্পিউটার এখানে সংযোগ প্রয়োজন হয়, যদি এর বেশি হয়ে যায় তাহলে আমাদের ট্রান্সমিশন সেটা কি মানে তথ্য প্রদানের ক্ষেত্রে সেটা বিঘ্নিত হতে পারে, ঠিক আছে। দুই হচ্ছে ডেটা ট্রান্সমিশনের গতি কম। ওই যে আমরা বললাম ইন্টারনেট যদি ভালো না থাকে, সার্ভিস যদি ভালো না থাকে, তাহলে ঘুরতে যেমন থাকে এটাও ট্রান্সমিশনটা কিন্তু থাকবে, গতিটা কমে যাবে। তিন নম্বরটা হচ্ছে নেটওয়ার্কের সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলক বেশি জটিল, ঠিক আছে। মানে এখানে নেটওয়ার্ক সংক্রান্ত যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে নির্ণয় করা মানে সমস্যাটা কোথায় হয়েছে সেটা বের করে আনা, খুঁজে বের করে আনা খুব জটিল হয়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে মূল কেবলে, যেটা আমরা ব্যাকবোন বলেছি, মূল কেবলে একটি মাত্র স্থানে ত্রুটি পুরো নেটওয়ার্কে অচল করে দিতে পারে। অর্থাৎ আমাদের যদি কেবলে যদি মূল কেবলে যদি কোনো একটা স্থান যদি ত্রুটি দেখা যায় তাহলে সেক্ষেত্রে পুরো নেটওয়ার্কটাকে আমরা অচল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই হচ্ছে আমাদের বাস টপোলজির সুবিধা এবং অসুবিধা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ, যেটা আমরা বললাম যে বৃত্তের মতো একটা ব্যবস্থা। হ্যাঁ, এই যে দেখো বৃত্তের মতো এটা গোল করে আছে রিংয়ের মতো, তাই না। এবং সেই রিংয়ের মধ্যে কি চারটা কম্পিউটার দিয়ে আমি সাজিয়েছি, অনেকগুলো কম্পিউটার থাকতে পারে। এইখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। আর এই রিংয়ের মতো যে ব্যবস্থা বা সিস্টেম সেটাকে আমরা বলতেছি রিং টপোলজি। হ্যাঁ, তাহলে এবার জানবো আমরা রিং টপোলজিটা কি, ঠিক আছে। এই যে রিং টপোলজি সেটাকে আমরা জানবো যে রিং টপোলজিটা কি। আসো আমরা রিং টপোলজিটা জানি। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। চমৎকার কথা, অবশ্যই থাকে, যেটা একটা কেবল দ্বারা সংযোগ। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এই ব্যবস্থায় কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ না পর্যন্ত প্রাপক কম্পিউটারটি ডেটা গ্রহণ করে। অর্থাৎ প্রথম কম্পিউটার আমি যদি একটু পেছনে যাই তাহলে দেখি যে প্রথম, মনে করো এটা হচ্ছে প্রথম কম্পিউটার, এটা হচ্ছে শেষ কম্পিউটার। তাহলে প্রথম কম্পিউটার একটা ডেটা পাঠাচ্ছে, সেটা শেষ কম্পিউটার গ্রহণ না করা পর্যন্ত এটা ডেটাটা কি করতে থাকবে, এটা ঘুরতে থাকবে। এটা হচ্ছে আমাদের রিং টপোলজির সুবিধা। এবং প্রথম কম্পিউটার যেটা থাকবে সেটার সাথে আমাদের শেষ কম্পিউটার পর্যন্ত একটা কি থাকবে, কেবল একটা সংযুক্ত থাকবে। আর এই কারণে কি হচ্ছে আমাদের তথ্যটা ঘুরতে থাকে, আর ঘোরা বিদায় এটা হচ্ছে রিং টপোলজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি রিং টপোলজিটা কি আরেকটু পরে শোনাই তোমাদেরকে।
রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এ ব্যবস্থায় কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ না পর্যন্ত প্রাপক কম্পিউটারটি ডেটা গ্রহণ করে। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রিং টপোলজি জিনিসটা কি। এবার আমরা জানবো রিং টপোলজির সুবিধা এবং অসুবিধা। বাস টপোলজিতে যেমন কিছু সুবিধা অসুবিধা ছিল, রিং টপোলজিতেও কিছু কি রয়েছে, সুবিধা এবং অসুবিধা রয়েছে। আমরা প্রথমে জানার চেষ্টা করব রিং টপোলজির সুবিধাগুলো। হ্যাঁ, তাহলে রিং টপোলজির সুবিধা 1, এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। কি বললাম? এই পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। আচ্ছা, 2 হচ্ছে নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার গুরুত্ব সমান। হ্যাঁ, নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। 3 হচ্ছে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। ঠিক আছে, তো রিং টপোলজির সুবিধা 3 নম্বর হচ্ছে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। ঠিক আছে, এবার জানবো আমরা রিং টপোলজির অসুবিধাগুলো। তাহলে রিং টপোলজির অসুবিধা 1, নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে রিং টপোলজির অসুবিধা কি? প্রথম অসুবিধা যে আমাদের অনেকগুলো এক বা একাধিক কম্পিউটার রিংয়ের মতো বা সার্কেলের মতো বৃত্তাকারের মতো কম্পিউটার থাকবে। সেখানে যদি কোন একটা কম্পিউটার যদি কোনো কারণে নেটওয়ার্ক সমস্যা হয় তাহলে পুরো ব্যবস্থাটা কি হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে। 2 হচ্ছে রিং টপোলজির নেটওয়ার্কে সমস্যা নিরূপণ বেশ জটিল। ওই যে বাস টপোলজির মতো যদি কোনো একটা সমস্যা যদি এখানে তৈরি হয় তাহলে সেই সমস্যাটা খুঁজে বের করা খুবই জটিল হয়ে পড়ে। 3 হচ্ছে নেটওয়ার্কে কোনো কম্পিউটার যুক্ত করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিং টপোলজির সুবিধা এবং অসুবিধা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখবো আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে স্টারের মতো, এক্স স্টারের মতো, এই যে এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, 4টা কম্পিউটার এবং মাঝখানে একটা কি রয়েছে, সার্ভার রয়েছে। এই সার্ভারের মাধ্যমে সবগুলো এক্স এর মাধ্যমে যে কম্পিউটার সেগুলো কি হচ্ছে, তাদের তথ্য আদান প্রদান পরিচালিত হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে স্টার টপোলজির মূল কথা বা ছবির মূল ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা স্টার টপোলজি বলছি। এখন স্টার টপোলজি কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। স্টার টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হস্ত কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলা হয়। আমি আরেকটু পিছনে যাই। এই দেখো, এই যে একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী, এই যে সার্ভার রয়েছে, এর মাধ্যমে কিন্তু তার চতুর্পাশে কি রয়েছে, বিভিন্ন কম্পিউটার ব্যবহার করে রয়েছে এবং এখানেই কিন্তু নেটওয়ার্কগুলো কি হচ্ছে, বিস্তৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আবার যাচ্ছি, আবার পড়ছি আমি। স্টার টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হস্ত কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলা হয়। এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে। এই টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট বা বিকল হলে নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। চমৎকার একটা স্টার টপোলজি কাজ। আমি আবার পরে শোনাচ্ছি। স্টার টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হস্ত কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলা হয়। এক্ষেত্রে একটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে। এই টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট বা বিকল হলে নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। এটা হলো স্টার টপোলজির বৈশিষ্ট্য, হ্যাঁ, বা কাকে বলে। এবার আমরা দেখব স্টার টপোলজির কিছু সুবিধা এবং অসুবিধা। প্রথমেই সুবিধা দেখার চেষ্টা করি স্টার টপোলজির। স্টার টপোলজির সুবিধা হচ্ছে নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে স্টার টপোলজিতে নতুন কম্পিউটার যুক্ত করা সম্ভব। চমৎকার জিনিস এটা। নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে স্টার টপোলজিতে নতুন কম্পিউটার যুক্ত করা সম্ভব হয়।
দুই হচ্ছে এই সংগঠনে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। আমরা ইতিমধ্যে আমরা রিং টপোলজি, বাস টপোলজি দেখেছি, কোনো একটা কম্পিউটার আক্রান্ত হলে কোনো সমস্যার কারণে তাহলে সবগুলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়ে, কিন্তু স্টার টপোলজিতে সেই সমস্যাটা নাই। হ্যাঁ, 3 নম্বর দেখতে পাচ্ছি খুব সহজে সমস্যায় আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায়। এই হচ্ছে স্টার টপোলজির সুবিধা। এবার আমরা দেখব অসুবিধা। আরো একটা রয়েছে, একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে যখন আমরা নেটওয়ার্ক পড়েছি, নেটওয়ার্ক জিনিসটা কি, তাহলে বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। স্টার টপোলজিতে সেই সুযোগটা রয়েছে যে একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। এবার আমরা সুবিধাগুলো দেখেছি, আমরা একটু অসুবিধাগুলো একটু দেখব। যে অসুবিধাগুলো আমরা কি বলেছিলাম, কেন্দ্রীয় অবস্থানে থাকা হাবে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্কে অকেজো হয়ে পড়ে। হাব এটা একটা শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ, কম্পিউটারের একটা অংশ, সেই অংশটা তোমরা জেনে নিবে। কেন্দ্রীয় অবস্থানে থাকা হাবে কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে পড়ে। ঠিক আছে। দুই হচ্ছে স্টার টপোলজিতে পরিমাণে বেশি কেবল ব্যবহৃত হয়, বিদায় এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। আমরা দেখেছি ইতিমধ্যে বাস টপোলজিতে আমাদের এত বেশি কেবলের প্রয়োজন হয় না, তারপর রিং টপোলজিতে আমাদের কেবলের এত বেশি প্রয়োজন হয় না, কিন্তু স্টার টপোলজিতে এসে এখানে বিভিন্ন রকমের কেবল তৈরি করা হয় বিদায় বা ব্যবহার করা হয় বিদায় এখানে একটা খরচটা বেশি হয়ে পড়ে। ঠিক আছে, এটা একটা সমস্যা। তারপর 3 নম্বর হচ্ছে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশনের হার হ্রাস পায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে স্টার টপোলজিতে আমাদের একাধিক কম্পিউটার ব্যবহার করা যায়, কিন্তু আমরা যখন একাধিক কম্পিউটার ব্যবহার করি তখন আমাদের একজনের কাছ থেকে ডেটা আরেকজনের কাছে যেতে হলে যে দ্রুত গতি যাওয়ার কথা, সেই গতিটা কিন্তু আমাদের কমে যায় স্টার টপোলজিতে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্টার টপোলজি। এই নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো স্টার টপোলজি এর সুবিধা এবং অসুবিধাগুলো। এখন বন্ধুরা, আমরা যে এতক্ষণ ধরে যে আমরা যে ক্লাসগুলো করলাম, এতক্ষণ ধরে যে আমরা ব্যাখ্যাটা দিলাম, যে দুটো অংশে ভাগ করে যে আমরা ক্লাসটা নিলাম, এই ক্লাসের উপরে তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকবে। স্কুল খুললে আমরা সেই বাড়ি কাজগুলো দেখব। ঠিক আছে, সেই বাড়ি কাজটিকে আমরা দেখি, সেটা হচ্ছে নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করো। আমরা তোমাদেরকে ছবি দিয়ে দেখিয়েছিলাম যে নেটওয়ার্কের ধারণা, সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, প্রটোকলস, হ্যাঁ, এই জিনিসগুলো কি, এগুলো ব্যাখ্যা করতে হবে তোমাদের। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, নিশ্চয়ই আশা করি তোমরা ক্লাসটা মজা করেছো, তাই না? তো বন্ধুরা, আর নয়, অনেক কথা বলেছি। যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি বুঝবো যে তোমরা আমার ক্লাসটা দেখেছো এবং ভালো লাগা মন্দ লাগা সব কিছুই বলবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো করার জন্য অনুপ্রাণিত বোধ করব। হ্যাঁ, আমাদের সকল শিক্ষক তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নিচ্ছে এই রোজা রমজানের দিনে। তারপরেও আমরা তো খেয়ে ক্লাস নিচ্ছি, কিন্তু আমাদের অনেক স্যাররা রোজা রমজানের দিনে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন তোমরা এই ক্লাসগুলো দেখবে, কমেন্ট করবে, তখনই আমরা বুঝবো যে আমাদের পরিশ্রমটা সার্থক হচ্ছে। তো তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও। নিশ্চয়ই আরো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকিও। ঈদ মোবারক, আগাম শুভেচ্ছা ঈদের। গুড ইভিনিং, বাই বাই।